আচ্ছা, তো আমরা যেটা গত ক্লাসে পড়েছি যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস এবং সেগুলো ফিশারিজের ক্ষেত্রে ফিশ ইমিউনোলজির ক্ষেত্রে কতটা কন্ট্রিবিউট করে, হুম, তো সেটা আমরা জেনেছি। তোমরা হয়তো কিছুটা মনে আছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস তাদেরও যথেষ্ট ভূমিকা আছে। হ্যাঁ, আমরা থেরাপিউটিক্স হিসেবে ইউজ করতে পারি, ইমিউনোস্টিমুলেন্ট হিসেবে ইউজ করতে পারি। হুম, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তো আজকে আমরা যেটা পড়বো ইমিউনোজিনস, অর্থাৎ ফিশের ক্ষেত্রে, ফিশে তো প্রচুর মানে অসংখ্য জিন থাকে, তাই না? প্রোটিন যেখানে আছে সেখানে জিন হয়, এবং মিলিয়নস অফ জিনস আছে হিউম্যানের ক্ষেত্রে, এবং ফিশের ক্ষেত্রে অনেক জিন আছে। তো সেই জিনগুলোর মধ্যে কিছু আছে ইমিউন জিনস, দ্যাট মিনস অ্যাক্ট অ্যাজ দে ক্যান গিভ আস প্রোটেকশন ফ্রম প্যারাসাইট, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো প্যাথোজেনের ইনফেকশন থেকে আমাদের ফিশ সেগুলো প্রোটেকশন দিতে পারে। তো সেই জিনগুলো কি কি আমরা সেগুলো আগে একটু জানবো। তো তার আগে আমরা একটু জেনে নেই যে তোমরা তো জেনোমিক্স, তোমার একটা কোর্স আছে তাই না? তাই না? জি স্যার। তো জেনোমিক্সে তোমরা তো পড়েছো, সেখানে জেনোমিক্স কি বা জিন এবং জেনোমিক্স এর মধ্যে পার্থক্য কি সেটা তোমরা তোমরা জানো তাই না? হুম, জি স্যার। জি স্যার, টুকটাক পড়াশোনা হয়েছে স্যার। গুড। তো জিন আর জেনোমিক্স বলো তো কি, আমি তোমাদেরকে একটু এটা, আরে বাবারে, জিন হচ্ছে একটা ডিএনএ পার্ট যেটা একটা স্টেট ডিটারমাইন করে, একটা কি বলে ওটা? যে ফেনোটাইপ, একটা ফেনোটাইপকে ডিটারমাইন করে একটা জিন। আর আর স্যার, আর জিনোম হচ্ছে স্যার যত জিন আছে, একটা হোল সেট অফ, মানে পুরা ক্রোমোজোমের যতগুলো জিন আছে শরীরে সবগুলো মিলে, সব সেটগুলো একত্রে মিলে জিনোমিক্স হয়। আচ্ছা, সবগুলো জিন, জিন। সব জিন মিলিয়ে না, জিন ছাড়াও আরো অনেক আছে। হুম, সবকিছু মিলিয়েই, যেমন দেখো, জেনোম ইজ দা টোটাল ডিএনএ কন্টেন্ট, অর্থাৎ একটা অর্গানিজমে যে মানে ডিএনএ আছে সবগুলো, সব মিলিয়ে সব কন্টেন্ট সেটা মিলো জেনোম। হুম, সেখানে জিন থাকতে পারে, জিন ছাড়াও মানে আরো অন্যান্য অংশ থাকতে পারে। হুম, সেগুলো মানে সব ডিএনএ, টোটাল ডিএনএটাই হলো জেনোম। আর জিনটা হলো যে একটা সেগমেন্ট অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ একটা ছোট অংশ, একটা পোর্শন, যেটা একটা ফর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স ডিটারমিন করে, তাই না? আচ্ছা, আবার প্রোটিনের ক্ষেত্রে যদি বলি জিনস কোড ফর প্রোটিন, তাই না? যে একটা প্রোটিন, একটা বড় প্রোটিন আছে, সেই প্রোটিনের একটা অংশ হতে পারে জিন, এই অংশটা জিন। এবার একটা প্রোটিনে একাধিক জিনও থাকতে পারে। হ্যাঁ, আর জেনোমটা হলো জেনোম ইটসেলফ ক্যান নট কোড ফর প্রোটিন অ্যাজ ইট কন্টেইনস অলমোস্ট অল দ্য ডিএনএ। যেহেতু সবই ডিএনএ, এবং ডিএনএ ডাইরেক্টলি কিন্তু প্রোটিন প্রোটিনে কন্ট্রিবিউট করতে পারে না। সো তোমরা জানো যে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। সো মাঝখানে একটা স্টেপ আছে যেটা আমরা এমআরএনএ বলি বা আরএনএ বলি। সেই এমআরএনএ বা আরএনএটাই হলো এটা কোড ফর প্রোটিন, তাই না? আর রেগুলেটরি জিন যেটা কনসিস্টস অফ অনলি এ ফিউ বেস পেয়ার্স এট ইট রিপ্রেজেন্টস অনলি এ ডিএনএ সেগমেন্ট। অর্থাৎ ডিএনএ সেগমেন্টের একটা ছোট অংশ, সেটা হলো রেগুলেটরি জিন। আর কনসিস্টস অফ অল দ্য বেস পেয়ার্স ইন এ সেল, অর্থাৎ একটা সেলের যত বেস পেয়ার আছে সবগুলো মিলেই হলো, মানে সবগুলোই রেগুলেটরি। আর আমরা জানি যে জিন নিয়ে স্টাডি করাকে বলা হয় জেনেটিক্স, আর জেনোম নিয়ে স্টাডিকে বলা হয় জেনোমিক্স, তাই না? আর একটা ইন্ডিভিজুয়ালে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ জিন থাকতে পারে। হুম, আর an organism has only one genome, তাই না? একটা অর্গানিজমের জিনোম থাকবে একটাই, আর জিন সংখ্যা অনেক জিন থাকতে পারে। হুম, আরেকটাই আছে যে জিন, জিন হতে পারে তোমার মনে করো আহ জেনোম তো যেহেতু একটা, জেনোমের আবার জেনোম ডুপ্লিকেশন হতে পারে। হুম, জেনোম ডুপ্লিকেশন হতে পারে। তোমরা জানো যে ওভার দ্য ইভলিউশনারি পিরিয়ড, হুম, অনেক সময় জেনোম ডুপ্লিকেশন হয়।
ডুপ্লিকেশন মিন্স যে কিছু কিছু অর্গানিজমে, যে তোমরা জানো যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, তাই না? ডিপ্লয়েড যেহেতু সেখানে 2n, তাই না, 2n সংখ্যক ক্রোমোজোম। থ্রি সেট। ট্রিপ্লয়েড হলে যেমন 3n হবে, তাই না? তো এগুলো কেন হয়? এগুলো অনেক সময় ডুপ্লিকেশন হয়, জিনোম ডুপ্লিকেশন হয়। বিভিন্ন কারণে হতে পারে। সেটা হয় তখন এটা হয়, মানে এই ধরনের ঘটনা ঘটে। আর জিনের ক্ষেত্রে সাধারণত এটা একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিনই দায়ী। তবে সেখানে অনেক সময় জিনের কিছু হোমোলজি থাকতে পারে। তোমরা জানো যে হোমোলগস, প্যারালগস এগুলো থাকতে পারে। কিছুটা কাছাকাছি বৈশিষ্ট্যের হতে পারে, অন্যরকম হতে পারে। যেমন মনে করো, এটা কেন হয় তোমরা এখানে দেখো, এটা খেয়াল করে, এটা একটা জিনোম, তাই না? এটা জিনোম। এখন এটা তোমরা জানো একটা ডিএনএর মধ্যে, এটা ডিএনএর একটা অংশ। এটা একটা ছোট অংশ বুঝাইছে। তো ডিএনএর তোমরা জানো যে দুইটা অংশ থাকে, একটা হলো বলা হয় ইন্ট্রন, আর একটা হলো এক্সন। তো এটা এক্সন, আর এমন ভাবে থাকে যে একটা ইন্ট্রন একটা এক্সন, একটা ইন্ট্রন একটা এক্সন, এভাবে থাকে। আর তোমাদের আগে একটা মনে হয় ক্লাসে বলেছি যে ইন্ট্রন গুলো আসলে কোনো কাজে লাগে না। হুম ইন্ট্রন গুলো এগুলো মানে জাস্ট ওয়েস্টেজ ইন দা জিনোম। হ্যাঁ। আর এক্সনটা, জিনোমের যে এক্সন অংশ, সেই এক্সনটা হইলো আসল অংশ, যেটা থেকে কি হয়, প্রোটিন সিনথেসিস হয়। তো সেটা ডাইরেক্টলি তো প্রোটিন হয় না। সেখানে এই যে জিনোম এইগুলো, এই যে জিনোম কি বলে, এক্সন গুলো, এগুলো আবার একত্র হয়। হুম সেগুলো সবগুলো জিন, মানে এক্সন একত্র হয়ে সেটা হয় কি বলতো, কি হয়? হুম? এটা একত্র হয়ে এটা পরবর্তীতে এমআরএনএ হয়। এমআরএনএটাকে বলা হয় ম্যাচিউর এমআরএনএ। ম্যাচিউর এমআরএনএ। সেই এমআরএনএ থেকে কি হয় পরবর্তীতে? এমআরএনএ থেকে প্রোটিন হয়, তোমরা জানো, তাই না? তো এই যে ছোট ছোট একটা অংশ, এক একটা এক্সন, হ্যাঁ, এখন হতে পারে এই যে এই মনে করো চারটা এক্সন মিলে এটা একটা বৈশিষ্ট্য হতে পারে, এখানে একটা জিন হতে পারে। এটা একটা জিন হতে পারে। আবার অনেক সময় হয় কি, এটা তোমরা জানো যে এই যে ইন্ট্রন গুলো এখান থেকে সরে যাচ্ছে, এটা কিন্তু একা একা সরে না। এটাকে সরিয়ে দেওয়া, এটা প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। এমআরএনএ স্প্লাইসিং, তোমরা নাম শুনেছো কিনা জানি না। স্প্লাইস মানে কি? স্প্লাইস করা মানে কেটে ফেলা, স্লাইসের মতো স্প্লাইস করা। সো এখানে কাটবে, এখানে কাটবে, এগুলো সরে যায়। এবং কাটার জন্য বিভিন্ন ধরনের এনজাইম আছে। এনজাইম আছে এবং বিভিন্ন প্রসেস আছে। তোমরা জেনোমিক্সে হয়তো তোমাদের থাকার কথা, এমআরএনএ প্রসেসিং, জানি না, ওটা হয়তো ওখানে আছে জেনোমিক্স কোর্সে। তো এখানে হয়তো জানবা যে কিভাবে স্প্লাইসিং হয়। সো এখানে স্প্লাইসিং হবে তাহলে কি সবগুলো ইন্ট্রন সরে যাবে, তাই না? তো এখন এমন হতে পারে এখানে যে চারটা ইন্ট্রন একজন না এসে এখানে তিনটা আসতে পারে, তিনটা এক জায়গায় আসলো। হুম এখানে তিনটা। আবার কি হতে পারে যে আরেকটা এখানে থেকে যেতে পারে, মানে আলাদা হতে পারে। চারটা তো এক হওয়ার কথা, চারটা এক না হয়ে তিনটা এক হলো আর একটা আলাদা হলো, তখন এটা কি কি হয় বলো তো? তখন এটা তো হতে পারে, তাই না? আমাদের বডিতে, এনিমালের বডিতে যখন কন্টিনিউয়াস এই ঘটনাগুলো ঘটতেছে, সো এটা ঘটতে পারে, পারে কিনা বলো তো? হুম শুনতে পাচ্ছ আমার কথা? স্যার করতে পারে স্যার। করতে পারে। তাহলে তখন কি হবে বলো তো? আচ্ছা, তখন দেখো এই চারটা মিলে কিন্তু একটা প্রোটিন হওয়ার, একটা জিন হওয়ার কথা ছিল। চারটা মিলে একটা বৈশিষ্ট্য হওয়ার কথা ছিল, একটা জিন, তাই না? তখন কি হবে? এটাকে বলা হয় জি স্যার। স্প্লাইসিং এর জন্য হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় স্প্লাইস ভেরিয়েন্ট। হ্যাঁ, নামটা খেয়াল রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। স্প্লাইস ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট মানে হলো ভেরিয়েশন হচ্ছে। এবং এটাকে অনেক সময় বলা হয় যে, মনে করো এটা এটা একটা জিন, একটা জিনের নাম বলো তো, যে কোনো একটা জিনের নাম বলো। যে কোনো একটা জিনের নাম বলো।
আমি পড়িয়েছি না? মিক্স ওয়ান, মিক্স টু এগুলা। আচ্ছা, mx1 হতে পারে, তাই না? জি তো স্যার। mx1 মনে করো, mx1 এর একটা মিলে mx1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তিনটা, এখানে একটা। তখন এক একটা হলো স্প্লাইস ভেরিয়েন্ট। যখন বলা হয় mx1, তখন আমরা বলতে পারি mx1a, mx1b। যদিও mx এর এই ঘটনা নেই, কিন্তু জাস্ট এটা এক্সাম্পল। তোমাদেরকে এলজিপি 2 নাম বলেছি, এলজিপি 2 মনে আছে? আরএলআর এর মধ্যে ছিল যে রিগ 1, এমডিএ 5, এলজিপি 2, মনে আছে? হুম। জি স্যার। জি স্যার। তাহলে ওই এলজিপি এর ক্ষেত্রে এই ধরনের ভেরিয়েন্ট হয়, হ্যাঁ, যে একটা এলজিপি 2a, এলজিপি 2b। কারণ এক্ষেত্রে এটা স্প্লাইসিং এর সময় এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এটা সব জিনের ক্ষেত্রে হয় না। হুম। যদি হয় তখন এটা স্প্লাইস ভেরিয়েন্ট বলে এটাকে। বুঝতে পারছো? এবং এটাকে, এই যে এই ধরনের ঘটনা ঘটতেছে, হ্যাঁ, এটা এটা একটা প্রসেসকে বলা হয় যে অল্টারনেটিভ স্প্লাইসিং। হুম। বুঝতে পারছো তোমরা এই যা বললাম? হুম। সৌরভ, স্যার মোটামুটি স্যার। কোথায় বুঝো নাই বলো দেখি? স্যার একটু স্যার মোটামুটি স্যার, একটু স্যার মানে পুরোপুরি বুঝতে পারছি। আচ্ছা। আর স্যার এই যে মানে লাস্ট বললাম স্যার, এই যে বলো। আচ্ছা, আমি আবার একটু বলি, যেটা যেটা আসলে এখানে ঘটনা ঘটে, যে ডিএনএ থেকে, তোমরা জানো ডিএনএ থেকে আরএনএ হয়, তাই না? আরএনএ বলতে এখানে এমআরএনএ হয়। হ্যাঁ, এমআরএনএ থেকে প্রোটিন হয়। এই এমআরএনএ থেকে যখন প্রোটিন হয়, প্রথমে এমআরএনএ থাকে হলো দুই রকমের। একটা হলো হলো প্রি এমআরএনএ বলা হয়, এটা প্রি এমআরএনএ। প্রি বলা হয় কারণ এখানে ইন্ট্রন একজন দুটোই থেকে যায়। তো যখন ম্যাচিউর এমআরএনএ হয়, তখন এখান থেকে ইন্ট্রন গুলো, কারণ ইন্ট্রন গুলো কোনো এটা নন কোডিং রিজিয়ন, অর্থাৎ এখানে কোনো ধরনের ফাংশনাল রিজিয়ন নাই, সেজন্য ইন্ট্রন গুলোকে ফেলে দিতে হবে, সরিয়ে দিতে হবে, এবং সরিয়ে দেওয়াটাকে বলা হয় স্প্লাইসিং। হুম। এবং স্প্লাইসিং হয়ে ইন্ট্রন গুলো সরে যায়, এক্সন গুলো এক এক জায়গায় হয়। এখন এক্সন গুলো যখন এক এক জায়গায় হয়, তখন সবগুলো এক্সন এক জায়গায় না হয়েও দুইটা ভাগ হয়ে যেতে পারে, এবং চারটার মধ্যে দুইটা এখানে থাকতে পারে, দুইটা এখানে থাকতে পারে, বা তিনটা এখানে থাকতে পারে, আরেকটা এখানে থাকতে পারে। হুম। এবং সেই জন্য কিন্তু এই সবগুলোই একটা জিনের বৈশিষ্ট্য, একটা জিনকে মানে রিপ্রেজেন্ট করে। তো তখন আমরা বলবো একটাকে হয়তো এ বলবো, আর একটাকে বলবো বি। এবং আরেকটা হলো, এটাকে বলা হয় ভেরিয়েন্ট, এবং এটাকে বলা হয় স্প্লাইস ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট মিন্স ভেরিয়েশন থেকে আসছে ভেরিয়েন্ট। ঠিক আছে? কিছুটা জি বুঝতে স্যার পারছো সবাই? স্যার বুঝতে স্যার বুঝতে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি ক্লিয়ার। স্যার। এটা মনে রাখবে, হ্যাঁ, কারণ এটা ভবিষ্যতে কাজে লাগবে এই লাইনে লেখাপড়া করলে বা এই হলে, যে স্প্লাইস ভেরিয়েন্ট কি। হ্যাঁ, যেমন একটু আগে যেটা একটা এক্সাম্পল দিলাম, যে এলজিপি 2, এল এলজিপি জিপি 2 বলা হয়, হ্যাঁ। তো এই 2 এর এটার আবার ভেরিয়েশন আছে, একটা বলে 2a, আর একটা হলো 2b। এটার হয়, সব জিনের কিন্তু এই ধরনের ভেরিয়েশন হবে না, কারণ স্প্লাইস ভেরিয়েন্ট এই ধরনের মানে দুর্ঘটনা সব ক্ষেত্রে হয় না। তো কিছু কিছু জিনের ক্ষেত্রে এই দুর্ঘটনা হতে পারে, যার ফলে তখন এটা হতে পারে, এরকম ভেরিয়েশন হতে পারে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে দুইটা হলো, দুইটা কি একই ধরনের ফাংশন, দুইটা কি একই ধরনের কাজ করবে, দুইটা কি আলাদাভাবে কাজ করবে, নাকি একসাথে কাজ করবে? হ্যাঁ, বলো তো তোমরা। হতে পারে না, এই ধরনের কোশ্চেন আসতে পারে না মাথায়? জি স্যার। হুম। তাহলে কি হতে পারে বলো তো, তোমাদের আইডিয়া কি? স্যার দুটা জিন যেহেতু এক, স্যার ফাংশন তো একই হওয়ার কথা, যেহেতু একটা জিন তো একটা ট্রিটি নির্দেশ করে। হ্যাঁ, অনেক সময় এটা এক হতে পারে, বাট কিছু কিছু ক্ষেত্রে এদের ভেরিয়েশন হতে পারে। মূল কথা হলো এরা যেহেতু একটাই জিন, যেটা বললাম যে একই রকমের ফাংশন এখানে আমরা এক্সপেক্ট করতে পারি, বাট কোনো কোনো ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে। যে কোনো একটা ভাইরাসের এগেইনস্টে এলজিপি 2a টা কাজ করলো, বাট 2b টা কাজ নাও করতে পারে। 2b টা এটা হয়তো সাইলেন্ট থাকতে পারে, এটা এক্সপ্রেশন হাই এক্সপ্রেশন নাও হতে পারে, কিন্তু 2a এর হতে পারে, আবার উল্টাও হতে পারে, বি হতে পারে, এ নাও হতে পারে, আবার দুটোরও হতে পারে। এটা ডিপেন্ড করে কোন ধরনের প্যাথোজেন অ্যাটাক করছে এবং কোন ধরনের এনভায়রনমেন্টে আছে, স্টিমুলেন্ট
ইউজ করছি কোন ধরনের, এগুলোর উপর ভিত্তি করে হতে পারে। মূল কথা হলো আসলে হিউম্যান বডি বা যে কোনো অ্যানিমাল বডিতে যে কোনো ধরনের কিছু ঘটা সম্ভব, কারণ বডির রেসপন্স এটা আসলে প্রেডিক্ট করা মুশকিল। ইন জেনারেল সেটা আমরা হয়তো প্রেডিক্ট করতে পারি, কিন্তু সবকিছুরই ভেরিয়েশন থাকতে পারে, তাই না? যে কোনো ট্রিটমেন্ট করলে রোগী সেটা রেসপন্স করতেও পারে, নাও পারে। আবার একজনের ক্ষেত্রে সেটা হয়তো রেসপন্স করলো, অন্যজনের ক্ষেত্রে নাও করতে পারে। সো এটা স্পেসিস টু স্পেসিস ভেরি করতে পারে। এই যে ভেরিয়েন্ট হলো 2A 2B, এই ভেরিয়েন্ট কিন্তু আবার আহ সব মাছের ক্ষেত্রেই একই না। হ্যাঁ, তোমরা যদি ইন জেনারেল বলে দাও LGB2A LGB2B সব মাছের ক্ষেত্রে এরকম থাকবে তা না। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, এটা হলো মনে করো স্যালমনিডের ক্ষেত্রে হতে পারে, যে স্যামন বা রেইনবো ট্রাউট এগুলোর ক্ষেত্রে হতে পারে। কার্পের ক্ষেত্রে এটা নাও হতে পারে। সো এটা স্পেসিস টু স্পেসিস ভেরিয়েশন হতে পারে। আচ্ছা, এখন আমরা যদি একটু কিছু এক্সাম্পল দেখি, যেটা জিনের ক্ষেত্রে বা জেনোমের ক্ষেত্রে আমরা যদি দেখি, তোমরা জানো যে হিউম্যানের জেনোম যেটা আমাদের, সেই জিনোমের কত জানো? কত বেস পেয়ার বলো তো একজন? এই সঙ্গীতা আছে নাকি সে? জি স্যার। তুমি বলো আমাদের যে হিউম্যানের জিনোমের সাইজ কত? কত বেস পেয়ার জানো? না স্যার, জানি না স্যার। 6। কেউ জানো? কেউ জানো? আচ্ছা, এটা মনে নাই স্যার, ভালো। হ্যাঁ, এই যে এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এই সংখ্যক বিলিয়ন, অর্থাৎ হিউম্যানের ক্ষেত্রে হলো 3 বিলিয়ন বেস পেয়ার। হিউম্যানের যে জিনোম সেটা হলো সাইজ হলো 3 বিলিয়ন। এখন 3 উপরে দেখো আছে, এখানে 3 বিলিয়ন আছে হোয়েল শার্কের ক্ষেত্রে, এদেরও জিনোমের সাইজ 3 বিলিয়ন। আবার এখানে আছে কি হোয়াইট শার্ক, এর 3 বিলিয়নের উপরে। আর অন্যান্য ফিশের ক্ষেত্রে আমরা যদি দেখি, যখন এই ফিশের জিনোম সাইজটা কম, 3 বিলিয়নের চেয়ে কম। হুম 3 বিলিয়ন। আর এখানে লাইফ স্প্যান এটা বলছে যে কত বছর বাঁচবে এগুলো, এটা একটা লাইফ স্প্যান। আর এখানে এদের যে ডেভেলপমেন্ট, ইভলিউশনারি ডেভেলপমেন্ট যেটা, হ্যাঁ এই দিকে আসছে দেখো, যেটা ফিশ টিশ এগুলো সব যদি বলি আমি, এটা হলো প্রায় 300 মিলিয়ন ইয়ার্স এগো। তো এখানে আরেকটা অংশ আছে, এখানে হলো ডিএনএ রিপিটস, কত পার্সেন্ট রিপিট হয়। হুম যেটা হতে পারে সাম সর্টস অফ ডুপ্লিকেশন, যেটা আগে বললাম যে জিনোমের ডুপ্লিকেশন হতে পারে, আবার জিনোমের একটা অংশ ডুপ্লিকেশন হতে পারে। হুম যেমন হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি, দেখো 50% ডুপ্লিকেশন, দ্যাট মিনস এটা 50% রিপিটেশন হয়। অর্থাৎ হিউম্যানের যে জিনোম আছে, সেই জিনোমের কিছু আছে যেগুলো ডুপ্লিকেট, অর্থাৎ রিপিটেশন। হ্যাঁ, সিলোক্যান যেটা মানে প্রাচীন ফিশ, তাদের 60% হতে পারে। 58% আছে এই শার্কে, হোয়াইট শার্ক। তো এগুলো হলো রিপিট, অর্থাৎ জিনোমের যে সিকোয়েন্স বেস পেয়ার, সেগুলো একটা রিপিটেশন আছে। আচ্ছা, তো এখন আমরা ইমিউনোজিন আসল কথায় আসি, আমাদের যে টপিকটা আজকে পড়ার কথা, ইমিউনোজিনস ইন ফিশ। আচ্ছা, তো আমরা এই জিনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তোমরা জানো কিছু আছে রিসেপ্টর মলিকুল, কিছু আছে রেসপন্স বা ইন্টাগ্রেটিং মলিকুলস, হ্যাঁ মাঝামাঝিতে থাকে, যেগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হতে পারে, কাইনেস হতে পারে, সাইটোকাইন হতে পারে, কেমোকাইন হতে পারে। আর রিসেপ্টর মলিকুলের মধ্যে আছে টিএলআর, আরএলআর, এনএলআর, সি টাইপ, ল্যাকটিন, এগুলোর নাম তোমরা জানো। এগুলো জাস্ট একটা জেনারেল, কিন্তু জেনারেলাইজেশন। তো এগুলো স্পেসিফিক অনেক জিন থাকে, যেমন টিএলআর তোমরা জানো অনেক ধরনের টিএলআর আছে। এই একজন বলো তো, কে বলবা? জয়ন্ত বলো, জয়ন্ত। স্যার, এই টিএলআর কত ধরনের আছে ফিশের ক্ষেত্রে? আর সঠিক মনে নেই স্যার। একটা টিএলআর এর নাম বলো। মনে নেই স্যার। টিএলআর কি?
কি, এটার পুরো নাম বলো তো, টিএলআর। স্যার TLR3 টল লাইক রিসেপ্টর স্যার। রিসেপ্টর কে বলে দিল? এই যে লেকচার গুলো মাঝে মাঝে মিস করো আর আমি আপলোড করে দেই, এগুলো কি মাঝে মাঝে একটু দেখতে হয় না? তুমি যদি কোর্স শেষে সেগুলো পড়তে যাও, কিছু বুঝবা? কিছুই বুঝবা না। সেজন্য একবার হলেও সেগুলো একটু ভিডিওটা দেখো, অথবা মানে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো একটু দেখো, দেখলে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে হতো না যে কয়েকটা এক্সাম্পল TLR 3, 4, 5, 6, 7, 8, 9, 19, 20, 21, 22, 23, 24, 25 কিছুটা একটা বলতে পারতা। হুম, তো টিএলআর আছে অনেক ধরনের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এরপরে আবার 18, 19, 20 এরকম আছে। আরএলআর এর ক্ষেত্রে আছে কি, আরএলআর কি বলতো? জানো, টিএলআর তো বলা টল লাইক রিসেপ্টর, আরএলআর কি? স্যার রিগ লাইক রিসেপ্টর। রিগ লাইক রিসেপ্টর, গুড। আচ্ছা, আর এনএলআর নট লাইক রিসেপ্টর, আর সি টাইপ ল্যাকটিন নট লাইক রিসেপ্টর। তো আমরা এখন একটু দেখি। আর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কি বলতো? কেউ পারবা? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলতে কি বোঝানো হয়? ট্রান্সক্রিপশনে সাহায্য ট্রান্সক্রিপশনে সাহায্য করে। হ্যাঁ, ট্রান্সক্রিপশনটা কি? ট্রান্সক্রিপশনটা হলো ডিএনএ থেকে আরএনএ, তাই না? সেটা হলো ট্রান্সক্রিপশন। আর কাইনেস কি বলতো? কাইনেস এখানে স্যার ফসফেট গ্রুপ এনজাইম, যেটা ফসফেট গ্রুপ অ্যাড করে বা ফসফেট ফসফেট গ্রুপ যোগ করে। হ্যাঁ, ফসফেট গ্রুপ যোগ করা হয় কাইনেস। আর একটা আছে রিমুভ করে, রিমুভ করা বলা হয় ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন। আর একটা আছে সাইটোকাইন। সাইটোকাইন হলো এক ধরনের প্রোটিন, তাই না? যেটা কোনো একটা প্যাথোজেন বা কোনো এক কিছুর রেসপন্সে, অর্থাৎ অ্যান্টিজেনের রেসপন্সে কিছু প্রোটিন তৈরি হয় যেগুলো পরবর্তীতে সিগন্যাল প্রেরণ করে, সেই ধরনের প্রোটিন। কেমোকাইন আসলে এক ধরনের সাইটোকাইন বলা যায়, কিন্তু এটা হলো কেমিক্যাল মেসেঞ্জার, এরা প্রেরণ করে। দে ট্রান্সমিট কেমিক্যাল রেসপন্স, অর্থাৎ কেমিক্যালের মাধ্যমে, কেমিক্যাল রেসপন্সের মাধ্যমে সেগুলো এরা একজন থেকে মানে এক মলিকুল থেকে আরেক মলিকুলে সেগুলো মানে মেসেঞ্জার পাঠায়। আচ্ছা, তো আমরা একটু আগের এগুলো একটু দেখতেছি, যেহেতু তোমাদের অনেকে ভুলে গেছো যে টিএলআরটা কি। টিএলআর হলো, দেখো এখানে ফিশের ক্ষেত্রে এখানে বলছে যে 6 নন ম্যামালিয়ান টিএলআরস পাওয়া গেছে, যেগুলো ম্যামালের নেই। TLR14 যেটা আছে, যেটা TLR1, যখন দেখো 1, 2, 4, TLR3 আছে এখানে, TLR1, TLR4B, TLR9, 7, এগুলো সব ফিশে পাওয়া গেছে। কিছু আছে যেমন 19, 20, 21, 22, 25। হ্যাঁ, এখানে দেখো এইগুলো হলো এই 19, 20, 21, 22, 25 এগুলো হলো নোবেল টিএলআর ফর ফিশ। দ্যাট মিন নোবেল মিনস এগুলো ফিশের ক্ষেত্রে আছে, অন্য অ্যানিমেলের ক্ষেত্রে নেই। রিসেন্টলি 25 TLR25 আবিষ্কার হয়েছে, এটা তেলাপিয়াতে। 24টাও সম্ভবত 24 এবং 25, এই দুইটা টিএলআর পাওয়া গেছে। TLR4 আগে যেটা বলছি, TLR4 জানো তোমরা, যেটা ফিশের ক্ষেত্রে পাওয়া যায়নি। তোমরা এটা কিন্তু প্রতি ক্লাসে বলতেছি TLR4 এটা ফিশে নেই, তবে TLR4 এর জিনের একটা রিলেটেড জিন পাওয়া গেছে জেব্রা ফিশে, কিন্তু সেটা ফাংশন TLR4 এর ফাংশন থেকে ডিফারেন্ট। TLR6 এবং 10 এটা ফিশের ক্ষেত্রে নেই। TLR3 তো অবশ্যই থাকে, TLR3 যেটা এন্ডোজোমে থাকে। এবং এই টিএলআর সাধারণত এরা ভাইরাস বা ব্যাকটেরিয়া দুটোকেই রিকগনাইজ করতে পারে। কিছু আছে TLR3 যেমন ভাইরাল ডিএসআরএনএ, এবং অনেক ক্ষেত্রে এসএসআরএনএটাকেও রিকগনাইজ করতে পারে। এটা হলো TLR3 বা টিএলআর এর অবস্থান। অর্থাৎ টিএলআর এর আন্ডারে অনেকগুলো জিন আছে এবং সেগুলো ইমিউনোজিন, এবং সেগুলো মেইনলি রিলেটেড টু ভাইরাল
হুম। আর একটা আরএলআর, এটাও তোমাদেরকে আমি দেখিয়েছি যে আরএলআর এবং আরএলআর রিলেটেড কিছু জিন আছে, তোমরা জানো এর মধ্যে আছে রিগ আই এবং MDA5। এবং তোমাদেরকে বলেছি যে রিগ আইটা কি করে, রিগ আইটা শর্ট ডিএসআরএনএ অর্থাৎ ছোট। কারণ যখন একটা ভাইরাস, একটা লম্বা ভাইরাস, হ্যাঁ, এই তোমরা বলতে পারবা করোনা ভাইরাস এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা আরএনএ ভাইরাস স্যার। সিঙ্গেল স্ট্যান্ডার্ড না ডাবল স্ট্যান্ডার্ড? সিঙ্গেল স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্যান্ডার্ড। সিঙ্গেল স্ট্যান্ড স্যার। এটা পজিটিভ না নেগেটিভ বলো তো? জানি না স্যার। হ্যাঁ, নেগেটিভ ছিল। এটা পজিটিভ স্ট্যান্ডার্ড। এটা পজিটিভ স্ট্যান্ডার্ড ভাইরাস। সো এই ভাইরাসে তোমরা এটা ভাইরাসের জিনোম সাইজ জানো কত বেস পেয়ার? না স্যার। খুব বড় না, এটা মনে হয় 10 বা 12,000 বেস পেয়ার সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই। সো এই 10 বা 12,000 বেস পেয়ার যদি এটা মানে বডিতে ঢুকে যায়, তখন বডিতে আমাদের ইমিউনো সিস্টেম তখন এটা কি করবে বলতো? প্রথম কাজ কি হবে? প্রথম কাজ কি হবে? প্রথমে রিসেপ্টর এটাকে রিকগনাইজ করবে। রিসেপ্টর সেটাকে কি করবে, বাইন্ড করবে। তার আগে যেটা হয়, তো তোমরা জানো যে ভাইরাস যখন বডিতে প্রবেশ করে তখন সেটা এদের যে নিউক্লিক অ্যাসিড সেটাকে কি হয়, আনকোটিং হয়, তাই না? কোট থাকলে সেই কোটগুলো কোটিং, যেটা কোটিং নষ্ট হয়ে যায়। এবং এটার পেছনে দায়ী হলো যে এই তোমরা জানো যে পিএইচ, পিএইচ অর্থাৎ বডিতে যেখানে যায় মানে সাইটোপ্লাজম বা যেখানে পিএইচ থাকে, মনে করো 5 এর নিচে থাকে, 5 এর নিচে পিএইচ। এই পিএইচ এ কি হয়, এই ভাইরাসের যদি এনভেলপ ভাইরাস হয় তাহলে সেই এনভেলপটা নষ্ট হয়ে যায়, বা নন এনভেলপ হলে এদের যে বাইরের আবরণ থাকে, ক্যাপসিড আবরণ, সেই আবরণটা নষ্ট হয়ে যায়। তখন কি হয়, আবরণটা নষ্ট হয়ে গিয়ে তখন শুধু নিউক্লিক অ্যাসিডটা থাকে, এবং সেই নিউক্লিক অ্যাসিড তখন এরা রেপ্লিকেশন হয় আমাদের বডিতে, হোস্টের বডিতে। হ্যাঁ, ফিশের ক্ষেত্রেও একই রকম। তো এই সময় বিভিন্ন ধরনের আমাদের বডির বিভিন্ন ধরনের প্রোটিন আছে, তোমরা জানো যে বিভিন্ন অ্যান্টিবডি বা যাই হোক, এগুলোকে কি করে, চপিং করে, তাই না? এদেরকে চপিং করে, চপিং করে কি করে, টুকরা টুকরা করে ফেলে, তাই না? কিছু কিছু প্রোটিন আছে যেগুলোকে চপিং করতে পারে। প্রোটিন বা বিভিন্ন মেকানিজম, যেমন ফ্যাগোসাইটোসিস বলতে পারি, বা আমরা যদি কমপ্লিমেন্ট সিস্টেম বলি, এরা কি করে, এরাকে চপিং করে ফেলতে পারে। চপিং করলে তখন কিছু কিছু টুকরা ছোট থাকবে, কিছু কিছু টুকরা বড় হবে, তাই না? হবে না? কারণ সব তো আর সমান ভাবে হবে না, কিছু ছোট থাকবে, কিছু বড় থাকবে। সেই ছোট যে ডিএসআরএনএ গুলো, কারণ তোমরা জানো যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, সেটাও কিন্তু একটা পর্যায়ে এসে ডাবল স্ট্যান্ডার্ড হয়, তোমাদের আগের ক্লাসে বলেছি, তাই না? হয় যখন যেটা এমআরএনএ হতে হয়, কারণ প্রোটিন তৈরি করতে গেলে সেটা ডিএসআরএনএ হতে হয়। তো সেই শর্ট ডিএসআরএনএ যেটা হবে সেটাকে রিগ আই রিকগনাইজ করবে, আর যদি কিছু লম্বা থাকে সে লম্বাটাকে কি করবে, MDA5 রিকগনাইজ করে। আর LGP2, যেটা LGP2, এটা পুরো নাম হলো ল্যাবরেটরি অফ জেনেটিক্স এন্ড ফিজিওলজি। খুব মানে সুন্দর নাম। এটা 2 এর আগে বলেছিলাম যে AB হতে পারে, রেইনবো ট্রাউট। এটা কি করে, এই দুইটার মধ্যে কাজের একটা সমন্বয় সাধন করে, হ্যাঁ, এটা কোঅপারেট করে একটার সাথে আরেকটা। সো এই তিনটাকে আমরা বলতে পারি যে আরএলআর সিস্টেমের, রিগ লাইক রিসেপ্টর সিস্টেমের মধ্যে অন্যতম মেম্বার, ঠিক আছে? এবং এর পরে আরো কিছু কিছু আছে যেগুলো আসলে আরএলআর এর মধ্যে পড়ে না, বাট